বিপিএলে চলছে ঢাকা পর্ব। প্রথম দিন আসলে লো স্কোরিং দুটো ম্যাচ হয়েছে, যেখানে মাঠের খেলায় মনোযোগ দেবার কথা ছিল, তখনও মাঠের বাইরে নানাই শুধু ক্রিকেট ব্যস্ত হয়ে পড়েছে, অযথা সময় পার হচ্ছে। বিশেষ করে আজ সকাল 11টা পর্যন্ত এম নাজমুল ইসলামকে কারণ দর্শন নোটিশের জবাব দেওয়ার সময় ছিল, সেটা কি হবে এবং আইসিসির 2 সদস্য প্রতিনিধি আসার কথা ছিল, তারাই বা এসে কতটুকু কী করতে পারবেন, বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য কোথায় যাবে, নানা প্রশ্ন কিন্তু বাংলাদেশ ক্রিকেট ঘিরে রয়েছে। এসব বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহাপিয়াল। সঞ্জয় সাহাপিয়াল, আপনাকে স্বাগত খেলাযোগে। আপনি তো দেখছেন যে বিপিএল আমরা দেখতে পেলাম যে গতকালকে ঢাকা পর্ব শুরু হলো, যেখানে আমাদের প্রথম প্রশ্নটাই হওয়া উচিত ছিল যে ঢাকা পর্বে কেন লো স্কোরিং ম্যাচ দিয়ে আমরা বিপিএলটা দেখতে পাচ্ছি। কিন্তু সেগুলোর বাইরে সেই পুরনো আবার সেই ইস্যুগুলোই চলে আসছে যে পরিচালক এম নাজমুল ইসলাম তার যে কুরুচিপূর্ণ বক্তব্য, উস্কানিমূলক বক্তব্য, সেটার জবাব তিনি আজকে সকাল 11টার মধ্যে দিবেন কিনা। আমার প্রশ্নটা হলো আপনার কাছে, যদি তিনি উত্তর না দেন, বিসিবি কিছু করার আছে এখানে? না, আপনি যেটা বললেন যে যেই জিনিসটা নিয়ে আমাদের আলোচনা হতে পারতো কালকে লাস্ট ওভারটা, যেটা রিপন মণ্ডল কিংবা ওই যে রাজশাহীর যে ম্যাচটি আমরা দেখলাম সেটা, বাট এখন কি হচ্ছে, এম নাজমুল ইসলামকে কথা হচ্ছে। দেখুন, একটা কথা কিন্তু আছে যে মানে বন্দুকের গুলি আর মুখের বুলি একবার বেরিয়ে গেলে কিন্তু সেটার ফেরানো যায় না। তিনি একটি কথা বলে ফেলেছেন, এখন এই বুলিটা তিনি বলতে পারেন যদি তিনি অনুশোচনা বোধ করেন, কিন্তু আমরা কি দেখছি, আমরা এখনো পর্যন্ত দেখছি যে তিনি তার মানে একরোখা একটা স্বভাব নিয়ে তিনি বসে আছেন, বিসিবির সঙ্গে যোগাযোগ হচ্ছে না তার। তো এই ধরনের আমার যেটা মনে হয়, তিনি একটি গোষ্ঠীর দ্বারা মানে একটি গোষ্ঠীর জনপ্রিয়তা, সস্তা জনপ্রিয়তায় তিনি ভাসছেন। হ্যাঁ, এটা সেই গোষ্ঠী যারা মনে করে যে টি-20 বিশ্বকাপ বাংলাদেশ না খেললে কি হবে, বাংলাদেশ গেলে তো হেরেই যাবে। এটা সেই গোষ্ঠী যারা মনে করে যে ক্রিকেটারদের খুব বাড়া বেড়ে গেছে, তাদেরকে কিছু শিক্ষা দেওয়া উচিত, তাদের খেলা আমরা বয়কট করব। আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এমন একটি ক্যাম্পেইন, কিন্তু তারপরেও কিন্তু আপনি দেখেছেন কালকে ফুল গ্যালারি ছিল মিরপুর স্টেডিয়াম, 20,000 প্লাস দর্শক ছিল। তো তিনি যেই ইয়েতে ভাসছেন, যাদের মানে স্তুতিতে ভাসছেন, তিনি মনে করেছেন যে তিনি কথা অমৃত দিয়ে মানে তাদেরকে ভাসিয়ে দেবেন। আসলে তিনি মানে বিষ বাষ্প ছড়িয়েছেন, একটি মানে ঘৃণার একটি বার্তা তিনি দিয়েছেন। এটা আসলে আমার মনে হয় যে তার উপরে এখন কি করা উচিত সেটি বলে দিয়েছে বিসিবি থেকে, একটি কথা বলে দিয়েছে মিঠু ভাই যে এর পরবর্তীতে ডিসিপ্লিনারি কমিটি সিদ্ধান্ত নেবেন এবং সেই অনুযায়ী কিন্তু তার উপরে ব্যবস্থা নেওয়া হতে পারে। ডিসিপ্লিনারি কমিটি কি তার পরিচালক পদ থেকে তাকে বাদ দিতে পারবেন কিনা? না, এটা তো তাদের অবশ্যই ইয়েটা আছে, 8টি কজ আছে একটি পদত্যাগ মানে একটি পরিচালককে পদত্যাগ মানে পদচ্যুত করার জন্য। সেখানে কিন্তু একটি কজ আছে আপনার এই শৃঙ্খলা ভঙ্গের একটি ব্যাপার থাকে, আরও অনেক বিষয় আছে, কিন্তু এটি অবশ্যই থাকে। তো এটি কিন্তু ক্রিকেটারদের দাবি একদম, যেই লোকটি কিনা পুরা ক্রিকেট সমাজকে একটা অপমান করতে পারে, এই ধরনের বক্তব্য দিতে পারে, তো তাকে নিয়ে তার সঙ্গে কিভাবে সংসার করবেন, এটা হয় না আসলে। সেটাই আমরা আবার আরেকটা ইস্যু রয়েছে, সেটা হলো গতকালকে আমরা দেখতে পেলাম ঢাকায় যখন বিপিএলটা শুরু হলো, আগের দিনের ঘটনার নানা রেশে ক্রিকেটারদের প্রতিবাদের রেশটা আমরা দেখতে পাচ্ছি দর্শকরা ভালোভাবে নেননি। আমরা অনেক দর্শককে দেখতে পেলাম যারা স্টেডিয়ামের গেটের বাইরে মিঠুনকে কটাক্ষ করছেন, গালিগালাজ করছেন, ইভেন মাঠে মেহেদী বিরাজকে পর্যন্ত দালাল বলা হয়েছে। সো এইগুলাই যে অনগোয়িং ক্রিকেটার যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন বিশ্বমঞ্চে, মিঠুন হয়তো সুযোগটা পাচ্ছেন না, মিরাজ তো আমাদের এক ফরম্যাটের ক্যাপ্টেন। সো যারা দেশের নাম বয়ে বেড়াচ্ছেন বিশ্বের বুকে, তাদেরকে এমন ট্যাগ দেয়া, দর্শকরা যদি এটা দেয়, তাহলে তারা এই যে ক্রিকেটার তারা কার জন্য খেলবে? আমি সেটাই বললাম, খুবই দুঃখজনক। এবং এটি সেই গোষ্ঠী যারা মনে করে যে বাংলাদেশ জিতলে পরে তাদের দেখবেন যে তারা বলে এটা আমাদের দল জিতেছে, এবং হেরে গেলে বলবে অন্যকে যে এটা তোমার দল হেরেছে, এবং তারা সবসময় বলে যে আমি তো আগেই বলেছিলাম এই দল কিছু করতে পারবে না। এরা তারাই আসলে, এরা সেই গোষ্ঠীটাই এই পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে। আমার মনে হয় যে এর বাইরেও কিন্তু আরেকটি গোষ্ঠী আছে যারা ক্রিকেটকে ভালোবাসে, তারা ক্রিকেটকে দেখতে চায় এবং তারা সম্মান করে ক্রিকেটারদেরকে, তারা ওন করে। আপনি দেখেন যে আপনি কালকেই যে উদাহরণটাই দিলাম যে 20,000-এর উপরে লোক হয়েছে, এরা কারা? এরা নিশ্চয়ই টিকিট কেটে খেলা দেখতে আসছে, এদেরকেই দেখতে আসছে, তারা ওন করে, তারা ভালোবাসে, তারা আপন ভাবে। তো এটা ভাবতে হবে আসলে এই মুহূর্তে আমাদের যে গৃহদাহটা চলছে সেটা হয়তো চাপা দেওয়া গেছে, কিন্তু আমাদের কিন্তু ঘরে বাইরে একটা অশান্তি, আমরা সুপরিকল্পিত আসলে কোনো কর্মকাণ্ড হচ্ছে কিনা বাংলাদেশ ক্রিকেট ঘিরে, বিশেষ করে এই যে গেটের বাইরে মিঠুনকে উদ্দেশ্য করে কটাক্ষ করা বা গ্যালারি থেকে মিরাজকে অপমান করা এবং সেগুলো পরবর্তীতে সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল করে দেওয়া, এগুলো সবই তো একটা সুপরিকল্পিত কাজের একটা অংশ হিসেবে মনে হচ্ছে। হ্যাঁ, সেটাই তো। আপনি দেখেন যে মিঠুনকে থ্রেট দেওয়া হয়েছে আননোন নাম্বার থেকে, ক্রিকেটারদের তারা একটু কিন্তু শঙ্কায় আছেন, তারা মানে এই যে তার মানে এই ঘটনার পরে
তারা যেভাবে মানে ফেস করছে এটা আসলে সংকট ব্যাপার। তবে একটি ব্যাপার কি, তারা কিন্তু একাট্টা আছে। আপনি দেখেন অনেক অনেক মিঠুন বলছিল যে অনেক কিছু নিয়ে আমাদের ভিতর ক্রিকেটারদের ভিতরে মতভেদ থাকে, কিন্তু এই একটি ব্যাপারে কিন্তু ক্রিকেটাররা সব একাট্টা, যে এই ধরনের বক্তব্য যেটা দেওয়া হয়েছে এটা আসলে কখনো হয় না। এবং যিনি দিয়েছেন এম নাজমুল ইসলাম যে কথাগুলি বলেছেন, আপনি দেখেন তিনি বলেছেন যে কোটি কোটি টাকা খরচ করে আমাদের কি হয়, বৈশ্বিক টুর্নামেন্ট পায় না। যদি সেটাই হতো তাহলে তো ডোনাল্ড ট্রাম্প বিলিয়ন ডলার খরচ করে আপনার ফুটবল থেকে তারা বিশ্বকাপটা নিয়ে আসতে পারতো আমেরিকা। তো টাকা দিয়ে তো সবসময় সব কিছু হয় না। এখানে তো আপনার ক্রিকেট কালচারের দরকার। আজকে কেনিয়া হারিয়ে গেছে, কারণ কেনিয়ার সেই কালচারটা সেটা গড়তে পারেনি। বাংলাদেশ কিন্তু সেই কালচারটা আছে। তো এইটাও তো আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট। তিনি আরও অনেক কথা বলেছেন, অনেক কথা বলা যায় তার ওইসব কথা নিয়ে। তো আমার মনে হয় যে পরবর্তীতে অবশ্যই আমরা যদি দেখতে পাই যে আইসিসির তো আজকে প্রতিনিধি দল আসার কথা রয়েছে, সেখানে আমরা আইসিসির সিইও সঞ্জয় গুপ্তাকে তাকে বাংলাদেশ থেকে ভিসা দেওয়া হয়নি ভারতীয় নাগরিক বলে। ভারতীয়দের ভিসা না দেওয়া বা ভারত আবার পাকিস্তানিদের ভিসা দিচ্ছে না, পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়দের ভিসা দিচ্ছে না, এই রাজনৈতিক টানাপোড়েন চলছে। তারপরেও আইসিসির সাথে বিসিবির যে বৈঠক হবার কথা ছিল, সেখানে এই ঘটনাটি কোনো নিয়ামক হতে পারে কিনা বা কোনো একটা প্রভাব ফেলতে পারে কিনা। না, আমি যতটুকু জানি যে যিনি ভিসা পাননি তিনি গৌরব সাক্সেনা। তিনি আসলে আইসিসির ইভেন্ট ম্যানেজমেন্ট এবং আপনার কর্পোরেট ডিল করেন আর কি উনি এই ব্যাপারগুলো। তো এই ধরনের তিনি যেহেতু আসতে পারলেন না, এবং আমরা যেটা ভাবছিলাম আর কি, যিনি আসছেন তিনি নিরাপত্তা বিষয়ক কমিটির ওদের সদস্য। তো তিনি এসে নিরাপত্তা বিষয়ক হয়তো ব্যাপার ট্যাপার বলবে, যে সিকিউরিটির ব্যাপার ট্যাপার আলোচনা হবে। বাট যার আসার কথা ছিল ইভেন্ট ম্যানেজমেন্টের, তিনি যদি আসতে পারতেন তিনি হয়তো বলতে পারতেন যে ওই পরিস্থিতিটা কি, যে অন্য ভেন্যুতে আমরা যে শিফট করার আবেদন করছি শ্রীলঙ্কাতে, যে আমরা শ্রীলঙ্কাতে খেলতে চাই, যে গ্রুপ ইন কি চেঞ্জ করা সম্ভব কিনা, বি গ্রুপ থেকে যদি আমরা আয়ারল্যান্ডকে নিয়ে এখানে আসি, কিংবা সি গ্রুপ থেকে যদি আমরা ওই গ্রুপে বি গ্রুপে চলে যাই, এই যে আলোচনাগুলো আসলে গৌরব সাক্সেনা থাকলে পরেই হয়তো। কিন্তু এখন যিনি আসছেন তার সঙ্গে এই আলোচনাটা কতটুকু এগোবে আমি জানি না। তবে আমার মনে হয় যে সব কিছু মিলে একটা ইঁদুর বিড়াল লড়াই চলছে আসলে আইসিসির সঙ্গে বিসিবির, এবং এখানে কালক্ষেপণই হচ্ছে। না, আমরা দেখতে পাচ্ছি যে আইসিসির যে প্রতিনিধি দলে আসার কথা, সেখানে তো ভারতীয় একজন নাগরিকও রয়েছেন। তো তার অনুপস্থিতিতে আসলে বাংলাদেশে বিশ্বকাপ যে একটা দাবি রয়েছে বিশ্বকাপ ঘিরে ভেন্যু পরিবর্তনের, সেই জায়গাটাতে হ্যাম্পার হতে পারে কিনা, বা বিসিবিকে এখানে তাদের কথাগুলো ঠিক মতন তুলে ধরতে পারবে কিনা আইসিসির সেই দলটার কাছে। এটা আসলে নির্ভর করে আইসিসির আন্তরিকতা এবং ইচ্ছার উপরে। এবং আমরা যতটুকু দেখছি যে আইসিসি কিন্তু তার ওটা প্রকাশ করছে। প্রথমে আপনার কথা বলা হলো, তারপরে আপনার ইমেল চালাচালি হলো, তারপরে ভিডিও কনফারেন্স হলো, তারপরে তারা আসছে। তার মানে তারা তাদের আগ্রহটা বোঝাচ্ছে। এইখানে আসলে বিসিবি কতটুকু কি করতে পারছে, আমি যতটুকু জানি যে ভিডিও কনফারেন্সে কিন্তু আপনার বিসিবি প্রধান ছিলেন, ফারুক ভাই ছিলেন সহসভাপতি। সেখানে কিন্তু বুলবুল ভাইয়ের চেয়ে বেশি কথা বলেছেন ফারুক ভাই। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে বুলবুল ভাইয়ের রোলটা এখানে আরও বোল্ডলি প্লে করা উচিত, যেটা আসলে হচ্ছে না। তো আজকে মিটিংয়ে কি হবে আমি জানি না, তবে এই সমস্যাটা আরও ভালোভাবে মিটতে পারে এইখানে কিন্তু যদি আপনি বাংলাদেশ সরকারের সাথে আইসিসির একটি কোনো মিটিং কিংবা কোনো যোগাযোগ আপনি করিয়ে দিতে পারেন। অবশ্যই। আবার আরেকটা ব্যাপার থেকে যাচ্ছে যে মিটিংটা হবার কথা রয়েছে, সেই মিটিংটা ডিল করছেন আমাদের বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল একাই ডিল করছেন। গতকালকে ইফতেখার রহমান মিঠু বলছিলেন যদি তাকে আমন্ত্রণ জানানো হয় সেই মিটিংয়ে তিনি থাকবেন। কথা হলো যে এই মিটিংটা যদি ফল করে, সেক্ষেত্রে পুরো দায়টা কি আমিনুল ইসলাম বুলবুল উপর বর্তাবে কিনা, বা তিনি সেই রিস্ক জোনে আছেন কিনা? না, তার উপরে সব পড়বে না আসলে। এই এত বড় একটি ঘটনা ওনার উপরে সব কিছু নির্ভর করে না। তারপর আপনার ওই যেটা বললাম, যে নিজের কথাটা সুন্দরভাবে উপস্থাপন করা, যুক্তি দিয়ে, কোনো আবেগের দরকার নেই, এখানে যুক্তি দিয়ে আইসিসিকে বোঝানো যে আমরা কেন যাচ্ছি না ভারতে এবং আমরা কেন যেতে চাচ্ছি শ্রীলঙ্কাতে, এই যুক্তিগুলো এবং সঙ্গে যদি আপনি আপনার সাপোর্টগুলো বুঝাতে পারেন, যে আমার সঙ্গে দেখেন এই ক্রিকেট বোর্ডটা পাকিস্তান কিন্তু অলরেডি এরকম আমাদের সাপোর্ট করে একটা বিবৃতি দিয়েছে, মানে আমরা শুনেছি যে তারা আমাদেরকে খেলাতে চায়। তো এই সাপোর্টগুলো আপনাকে তুলে ধরতে হবে, ওই প্রেজেন্টেশনটা খুব ইম্পর্ট্যান্ট। এবং এখানে যদি পাকিস্তান একটা থার্ড কান্ট্রি হিসাবে একটা রোল প্লে করতে পারে, যদি তারা আইসিসিকে মানে বলতে পারে এরকম যে বাংলাদেশ না খেললে পরে আমরাও খেলবো না, যদি এমন কিছু হয় তাহলে কিন্তু আইসিসি চাপে পড়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে এই ভিসা না দেবার যে ব্যাপারটি রয়েছে সাবকন্টিনেন্টে, এটা কিন্তু আজকেই নতুন ঘটনা না। আমরা দেখতে পাই যে ভারত এবারে টি-20 বিশ্বকাপ ঘিরে পাকিস্তানি দুজন পাকিস্তানি বংশোদ্ভূত দুজন ইংলিশ ক্রিকেটারকে, যেমন আদিল রশিদ, এদেরকে ভিসা দিচ্ছে না। আবার যুক্তরাষ্ট্রের 4 জন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারকে ভিসা এখন পর্যন্ত দেয়নি।
বাংলাদেশ এক্ষেত্রে আরেকটি নজির স্থাপন করলো যে আইসিসি ভারতীয় কর্মকর্তাকে তিনি তারা আসলে দিল না ভিসা। ব্যাপারটা হচ্ছে যে এই যে ভিসা না দেওয়ার যে রাজনীতি, এর মধ্যে থেকে বাংলাদেশ কোনো বার্তা দিয়ে রাখলো নাকি আইসিসির কাছে? না, এটা কিন্তু বাংলাদেশ সরকারের একটা নীতি। আমি জানি না কি কারণে তিনি পান নাই, কিংবা কোনো পেয়েছেন, কিংবা কোনো জটিলতা আছে কিনা আমি জানি না, তবে শুনেছি তিনি আসতে পারছেন না। তো আমার মনে হয় যে এটাও একটি বার্তা। আপনি হ্যাঁ এটা বলতে পারেন যে আমরা কিন্তু সবাইকে ওয়েলকাম করছি না এখানে এই মুহূর্তে, কারণ তোমরা আমাকে ওয়েলকাম না করলে আমি তোমাদের ওয়েলকাম করব না। তবে এটার সাথে আমার মনে হয় যে খেলার যে ব্যাপারটা আমরা টেনে আমরা যদি ভাবি, এটা আমার মনে হয় যে কোনো এফেক্ট পড়বে না। এটা আসলে সব কিছু নির্ভর করছে আইসিসির আন্তরিকতা এবং আমাদের লবিংয়ের উপরে। এই লবিংটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা কতটা বাইরের অন্যান্য বোর্ডের বন্ধুপ্রতিম বোর্ডের সাপোর্টটা পাচ্ছি। সেটা করতে গেলে আপনার লাস্ট ট্রাম্প কার্ড কিন্তু আমি বললাম যেটা, সেটা পাকিস্তান। অবশ্যই। এখন কথা হচ্ছে বাংলাদেশের যে এই সংকটকালীন সময় পাকিস্তান সাপোর্ট দেবে কিনা। আমরা তো শুধু দেখতে পাচ্ছি যে পাকিস্তান নানা ধরনের বিবৃতি দিচ্ছে, এবং আমরা তাদের যদি সোশ্যাল প্ল্যাটফর্মগুলো দেখি যে সেখানে বাংলাদেশের ক্রিকেটের সাথে তারা সহমর্মিতা প্রকাশ করছে বিভিন্ন ইস্যুতে। সেটা অনূর্ধ্ব-19 বিশ্বকাপ আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ দলের সাথে নানান ছবি তারা শেয়ার করছে তাদের প্ল্যাটফর্মে। বাট আইসিসির মতন বড় যেটা মঞ্চ, বিশ্বকাপের মঞ্চ, সেখানে বাংলাদেশের জন্য এই ধরনের সহযোগিতা পাওয়াটা কতটা টাফ, পাকিস্তান দিবে কিনা এই আশা করছি আমরা, সেই আশা করাটা ভুল কিনা? না, এটা আশা করতে পারি, এবং যে সম্পর্ক সেটা হলেও হতে পারে, কিন্তু পাকিস্তান করবে কিনা এটা কারণ এর আগে কিন্তু পাকিস্তান কোনো আইসিসি বিশ্বকাপ বয়কট করেনি, মানে পাকিস্তান খেলেনি কোনো ওয়ার্ল্ড কাপে, এরকম হয়নি। তো এইটা আসলে একটা ওই হাইপোথেটিক্যাল আপনি বলতে পারেন, যেটা আসলে এখন কি হয়েছে সব কিছুতে আপনার শোনা কথা দিয়েই সব কিছু চলছে। তো এই শোনা কথার ভিতরে অনেক শোনা কথা, এরকম একটি শোনা কথা। হ্যাঁ, তো যেটি যে আমি বললাম যে হাইপোথেটিক্যাল, এখন তো সব কিছু হচ্ছে, কারণ কোনো কিছুই ক্লিয়ারেন্স না। আপনার আর 21 দিন আছে মাত্র, এখনও আমরা জানি না। যত টুর্নামেন্ট এগিয়ে আসছে তত আমাদের আসলে সম্ভাবনাটা ক্ষীণ হয়ে আসছে। তো আমার মনে হয় যে এইখানে আসলে বিসিবির এখন একটু ওই তাকাতার টাইম একটা ফ্রেম বেঁধে দেওয়া হচ্ছে, যে এই ভিতরে আমাকে জানিয়ে দাও ভাই আমি কি করব। ছোট করে জানতে চাচ্ছি শেষ প্রশ্ন, সেটা হলো যে যদি বাংলাদেশ এবার পার্টিসিপেট না করে বিশ্বকাপে, এই ভেন্যু জটিলতায় ভারতে যে খেলার ব্যাপারটির জন্য, পাকিস্তানও তো ভারতে যাচ্ছে না খেলতে, তো সব মিলিয়ে যদি বাংলাদেশ এবারে বিশ্বকাপ খেলতে না পারে, বাংলাদেশ ক্রিকেট তো পিছিয়ে যাবে কি এগিয়ে যাবে সেটা পরে আলোচনা, বাট আমাদের যে সাবকন্টিনেন্টের যে ক্রিকেট কালচারটা, সেখানে বড় একটা হ্যাম্পার পড়বে কিনা? আমি এর আগেও এখানেই বলেছি যে এই টি-20 বিশ্বকাপের যত আনন্দ আয়োজন সব বৃথা যাবে বাংলাদেশকে ছাড়া। কারণ আপনি এইখানে এই যে কোনো টুর্নামেন্টে আমরা দেখেছি যে ভারত অনেক সংখ্যা ওদের বেশি, কারণে ওদের ওইখানে উন্মাদনাটা বেশি, কিন্তু তারপরেই কিন্তু বাংলাদেশের এই সাপোর্টারদের উন্মাদনা কিন্তু আইসিসি অবশ্যই ওয়েলকাম করে, এবং এইটাই তাদের একটা আনন্দ আয়োজনের অন্যতম উপলক্ষ। সুতরাং বাংলাদেশ খেলবে না, লাল সবুজ থাকবে না, আমার বাঁচবে না, সোনার বাংলা বাঁচবে না, এটা আসলে হতে পারে না, এটা আমরা কল্পনাও করতে পারি না। আমরা সবসময় আশা করি যে কোনোভাবেই হোক কোনো একটা পথ বের করে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে। অনেক ধন্যবাদ আপনাকে সন্দেশ পিয়াল আমাদের সাথে থাকার জন্য। এই ছিল এখনকার খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।